1980 সালের 8ই জুন ত্রিপুরার মান্দাই গ্রাম, উত্তর পূর্ব ভারতের অন্যতম গণহত্যার কাহিনী রচিত হয় এই মান্দাই গ্রামে। সেদিনের সকালটি ছিল অন্য দিনের মতোই শান্ত, স্বাভাবিক এবং পরিচিত। মানুষ তখনও জানতো না এই দিনটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হয়ে উঠতে চলেছে। কেউ ভোরে ওঠে রান্নার প্রস্তুতি নিচ্ছিল, কেউ মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কেউ আবার বাজারে যাওয়ার কথা ভাবছিল। শিশুরা বাড়ির উঠোনে খেলছিল, বৃদ্ধরা বসে গল্প করছিল। সবকিছু যেন ঠিকঠাক ছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলি প্রায় এমন সাধারণ মুহূর্ত থেকেই শুরু হয়। হঠাৎ করে দূর থেকে অস্বাভাবিক শব্দ ভেসে আসতে শুরু করে। প্রথমে সেই শব্দ অস্পষ্ট ছিল। কেউ ভেবেছিল হয়তো কোনো ঝগড়া হয়েছে, কেউ ভেবেছিল হয়তো কোথাও আগুন লেগেছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শব্দ পরিষ্কার হয়ে ওঠে। এটা ছিল মানুষের চিৎকার, দৌড়ানোর শব্দ আর এক ধরনের আতঙ্কের শব্দ, যা ধীরে ধীরে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, বলছি 1980 সালের 8ই জুন, সেই মান্দাই গণহত্যার ঘটনা। মান্দাই গ্রাম আগরতলা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার দূরে। গ্রামের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে কিছু একটা খুবই অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে। কিছুক্ষণ পরেই দেখা যায় একটি বিশাল জনতা গ্রামের দিকে এগিয়ে আসছে। সংখ্যায় তারা ছিল অনেক, প্রায় 1000-এর কাছাকাছি। তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের অস্ত্র, কারো হাতে বন্দুক, কারো হাতে বর্শা, তলোয়ার, তীর ধনুক, টাকওয়াল। তারা দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তাদের মুখে ছিল অত্যন্ত কঠোরতা, চোখে ছিল উত্তেজনা এবং আচরণে কোনো দ্বিধা বা দ্বন্দ্বের চিহ্ন মাত্র ছিল না। এটা স্পষ্ট হয়ে যায় তারা আলোচনার জন্য আসেনি, তারা এসেছে আক্রমণ করতে। গ্রামের মানুষ বুঝে ওঠার আগেই মান্দাই গ্রামটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। পালানোর সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়। যে কেউ পালানোর চেষ্টা করছিল সে দেখতে পাচ্ছিল সব দিকেই বিপদ। এই মুহূর্তে পুরো গ্রামটি একটি ফাঁদে পরিণত হয়। হামলাকারীরা সরাসরি হত্যার শুরু করেনি। তারা প্রথমে পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গ্রামের বাঙালি হিন্দু বাসিন্দাদের জোর করে একত্রিত করা হয়। তাদের বাড়ি থেকে বের করে এনে একটি নির্দিষ্ট জায়গায়, বাজারের এলাকায় জড়ো করা হয়। মানুষ তখন আতঙ্কে কাঁপছিল। তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। কেউ কিছু বুঝতে পারছিল না, কেউ প্রশ্ন করার সাহস পাচ্ছিল না। এই অবস্থায় হামলাকারীরা তাদের কাছ থেকে টাকা, গয়না, মূল্যবান জিনিস দাবি করে। মানুষ বাধ্য হয়ে তাদের কাছে যা ছিল সব দিয়ে দেয়, পাছে তাদের প্রাণ বেঁচে যায়। কারণ তারা বুঝতে পারছিল প্রতিরোধের কোনো রকম উপায় তাদের কাছে নেই। এই লুটপাট ছিল শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটা ছিল মানুষের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পিত কৌশল। এবার আসে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ। এরপর শুরু হয় ধ্বংসের দ্বিতীয় ধাপ। গ্রামের একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। খড়ের ছাউনি, কাঠের দরজা, মাটির দেওয়াল সবকিছু দ্রুত ধাউ ধাউ করে জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রাম ধোঁয়া আর আগুনে ঢেকে যায়। মানুষদের দাঁড় করিয়ে এই দৃশ্য দেখতে বাধ্য করা হয়। তাদের গৃহপালিত পশুগুলি তাদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। তাদের বানানো স্বপ্নের ঘরগুলি ছাই হয়ে যায়। তাদের নিজের বাড়ি, নিজের স্মৃতি, নিজের সমস্ত পরিশ্রম সবকিছু তাদের চোখের সামনে পুড়ে ছাই হতে থাকে। কেউ চিৎকার করছিল, কেউ কান্না করছিল, কেউ আবার নিঃশব্দে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এই মুহূর্ত শুধু বাড়ি পুড়ছিল না, মানুষের ভেতরে নিরাপত্তাবোধ ভেঙে পড়ছিল। এবার আসে মূল হত্যাযজ্ঞের কাহিনী। এরপর শুরু হয় সবচেয়ে ভয়ানক অংশ, সেটা হচ্ছে নির্মমভাবে হত্যা। প্রথমে কয়েকজনকে লক্ষ্য করে আক্রমণ করা হয়, তারপর ধীরে ধীরে সে আক্রমণ ছড়িয়ে পড়তে থাকে।
বন্দুকের গুলি ছোড়া হয়, দা দিয়ে আঘাত করা হয়, বর্ষা দিয়ে মানুষকে বিদ্ধ করা হয়। সব কিছু ঘটছিল খুব দ্রুততার সঙ্গে। মানুষ বুঝে ওঠার আগেই একজনের পর একজন মাটিতে লুটিয়ে পড়তে থাকে। শিশুরা মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল, মুহূর্তের মধ্যে তারা মাটিতে পড়ে যায়। বৃদ্ধরা দৌড়াতে পারছিল না, তাদের সেখানে হত্যা করা হয়। নারীরা চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার কেউ শুনছিল না। অনেকে প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছিল, কিন্তু চারদিকে ঘেরা, সবাই ছিল সশস্ত্র। যে যেদিকে তারা ছুটছিল, সামনেই দাঁড়িয়েছিল মৃত্যু আর মৃত্যু। গ্রামের ভেতর শুধু আগুন, ধোঁয়া, রক্ত আর আত্মচিৎকার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় যেভাবে মানুষের দেহের অঙ্গগুলিকে ছিন্ন করা হয়। নর পিশাচরা শিশুদের, গর্ভবতী নারীদের পেট ছিঁড়ে বাচ্চা বের করে তাদের অঙ্গ ছেদ করে উল্লাস করছিল কয়েক ঘন্টা। কিন্তু সেই কয়েক ঘন্টা যেন এক জীবনের মতো দীর্ঘ হয়ে ওঠে। মানুষের অসহায়তা ছিল সর্বস্তরে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল মানুষের অসহায়তা। তারা জানতো যে তারা বিপদের মধ্যে আছে, কিন্তু তাদের কিছু করার ছিল না। কোনো অস্ত্র ছিল না, কোনো নিরাপত্তা ছিল না, কোনো সাহায্য ছিল না। অনেকে নিজের পরিবারের সদস্যদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তারা নিজেরাই আক্রান্ত হয়ে পড়ে। একজন বাবা নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে মারা যায়। একজন মা নিজের সন্তানের সামনে অসহায় হিসাবে মৃত্যুর কূলে ঢলে পড়ে। এই দৃশ্যগুলি শুধু একটি ঘটনার অংশ নয়, এগুলি মানুষের সীমাহীন দুর্বলতার প্রতিচ্ছবি। সবচেয়ে বড় প্রশ্ন, এই সময়ে সাহায্য কোথাও ছিল না। নিকটতম পুলিশ ফাঁড়ি কার্যত অকার্যকর ছিল। প্রশাসনের কোনো তাৎক্ষণিক ব্যবস্থা ছিল না। সেনাবাহিনী অনেক পরে আসে, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে যায়। এই কয়েক ঘন্টার মধ্যে একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। মৃত্যুর সংখ্যা এবং দীনেশ সিং কমিটির রিপোর্ট। মান্দাইয়ের ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিতর্কিত বিষয় হলো, এটি ছিল মৃত্যুর সংখ্যা নিয়ে। সরকারি হিসাবে তৎকালীন রাজ্য সরকার জানায় এই ঘটনায় 255 জন এর মৃত্যু হয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। প্রত্যক্ষদর্শী, স্বাধীন সূত্র এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে সংখ্যাকে অনেক বেশি বলা হয়েছে। অনেকেই দাবি করেন প্রকৃত মৃতের সংখ্যা 1500-এর কাছাকাছি। এমনকি কেউ কেউ সেটাকে আরো বেশি বলেছেন। এই পার্থক্য শুধু একটি সংখ্যা নির্ণয়ের বিতর্ক নয়, এটা আসলে পুরো ঘটনার গভীরতা এবং প্রশাসনিক অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করে, যা পরিচিত ছিল দীনেশ সিং কমিটি। 1980 সালের 8 জুলাই এই কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ, প্রশাসনিক ব্যর্থতা এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য এই কমিটি গঠন করা হয়। এই কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়, ত্রিপুরায় সেই সময় সামগ্রিক সহিংসতায় প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা শুধু মান্দাই গ্রামের নয়, বরং সেই সময়ে ছড়িয়ে পড়া বৃহত্তর সহিংসতার একটি সামগ্রিক চিত্র তুলে ধরে। কিন্তু এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, কেন রাজ্য সরকারের হিসাব 255 আর তদন্ত কমিটির রিপোর্ট 1300? এর কয়েকটি সম্ভাব্য কারণ আলোচনা করা হয়। প্রথমত, অনেক এলাকায় তখনও দূরবর্তী ও প্রবেশযোগ্য ছিল, ফলে সব মৃতদেহের হিসাব সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। দ্বিতীয়ত, সহিংসতা শুধু একটি গ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এলাকায় ছড়িয়ে পড়েছিল, যা সম্পূর্ণ হিসাব একসাথে ধরা কঠিন ছিল। তৃতীয়ত, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং তথ্য সংগ্রহের ঘাটতি একটি বড় কারণ হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা। যারা ঘটনাস্থলে ছিল, যারা নিজেদের চোখে সবকিছু দেখেছে, তাদের অনেকেই বলেন মৃতের সংখ্যা
প্রায় ১৫০০-এর কাছাকাছি। এই পার্থক্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। ইতিহাস সংখ্যা শুধু সংখ্যা নয়, এর পেছনে থাকে মানুষের জীবন, পরিবার, গল্প আর হারিয়ে যাওয়া অস্তিত্ব। এই ধ্বংসের পর গভীর নীরবতা প্রকাশিত হয়। যখন হামলাকারীরা হামলা চালায় তখন মান্দাই আর আগের মতো ছিল না। চারিদিকে পোড়া বাড়ি, ভাঙ্গা কাঠামো, ধোঁয়া আর গভীর নীরবতা। মাটিতে পড়েছিল অসংখ্য নিথর দেহ। যারা বেঁচে ছিল তারা এই দৃশ্যের মধ্যে দাঁড়িয়েছিল। তারা জানতো তাদের জীবন আর জীবন নয়, তাদের সব কিছু শেষ। ৮ই জুনের সেই দিনটি শুধু একটি দিনের ঘটনা নয়, এটা ছিল ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। এই গ্রামের ধ্বংস একটি সমাজের ভাঙ্গন এবং একটি দীর্ঘ সংঘাতের বিবরণ। কিন্তু এখানেই সব শেষ নয়। আমরা পরের অংশে দেখব এই ঘটনার পর কি ভয়াবহ বাস্তবতা সামনে আসে। তাই পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন। আর এই সিরিজে 5টা ভিডিও থাকবে। পুরো গণহত্যার ঘটনা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব, কোনো পক্ষপাতিত্ব নয়। ইতিহাসের তথ্য নিয়ে হিস্ট্রি আইকিউ কথা বলে। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের অভিজ্ঞতাগুলি শেয়ার করবেন। নমস্কার।